বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবার রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। স্ক্রিনে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের উপর চতুর্থ ক্লাস। প্রিয় শিক্ষার্থী, এই প্যাসেজটার উপর ভিত্তি করেই মূলত তোমাদের আজকে আমি যাচাই করব। আশা করছি আমরা সুন্দরভাবেই ক্লাসটা সম্পাদন করতে পারবো এবং কোশ্চেন অ্যান্সারের মাধ্যমেই মূলত আজকের ক্লাসটা শেষ হবে। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা শুরু করি। প্রথমে আমরা যেটা করব, প্রথমে আগে প্যাসেজটা পড়ব, কারণ প্রথমে প্যাসেজটা পড়া উচিত। ফরগেট, রাইট, বি রাইট। যেহেতু রাইট যেমনটা বলেছি, যেহেতু এখানে রাইট দুইবার আছে, তার মানে এখানে দুইটা অপশনে আমরা রাইটটাকে ব্যবহার করব। পরীক্ষার কোশ্চেনে তোমরা এমনটা দেখবা যে একবার দেওয়া আছে বা গ্যাপ আছে 10টা, তোমার কাছে অপশন দিয়ে দিছে 9টা বা 8টা, তখন বুঝতে হবে কোনো একটা অপশন 2 বা 3 জায়গায় ব্যবহার হবে। তো সেগুলো খেয়াল করবা। আমি ওই জটিলতা এড়ানোর জন্য মূলত এখানে দুইবারই দিয়েছি, যাতে তোমরা কোশ্চেন না করো। আর যদি তোমরা কোশ্চেন করো, এই কারণে আমি বলে দিচ্ছি রাইট দুইবার লেখার কারণ। তো প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে গ্রো, কনসিডার, বিহেভ। তো এগুলো 10টা পয়েন্ট গেল। এরপরে আমি পড়ি, আই কুড ড্যাশ এনি লেটার টু ইউ ফর এ লং টাইম। তো অনেকে হয়তো বুঝতে পারছো যে এই শূন্যস্থানে অপশনটা কি হবে, কিন্তু প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় বেশিরভাগই স্টুডেন্টস যদি এই অ্যান্সারটা করে তারা ভুল করবে, কারণ তোমরা শুধু প্রথম লাইনটা পড়ে অ্যান্সারটা করতে পারবে না সব সময়। যেমন সেন্টেন্স গতভাবে যখন আমরা দেই, আবার কিছু কিছু প্যাসেজ আছে যে সিরিয়াল বাই আমি টেন্স অনুসারে করে গেলে আমার হয়, কিন্তু মাঝে মাঝে তোমাকে সিচুয়েশনটাও দেখতে হবে, আমি কোন সিচুয়েশনে আছি। আর সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যদি তোমরা লেখা শুরু করার আগে পুরোটা প্যাসেজ একবার পড়ে দেখো এটা কোন টেন্সে আছে, বা এই প্যাসেজটা সিচুয়েশনটা কি, সিচুয়েশনটা নির্ভর করবে। আমি যেটা বলতে চাচ্ছি, এখানে তো কুড আছে, কুডের পরে আমি জানি ভার্বের কোন ফর্ম বসবে। তোমরা জানো কুডের পরে ভার্বের কোন ফর্ম বসে? আশা করছি তোমরা লিখতে পারবা। তোমরা জানো কুড হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। এছাড়াও আরো অনেক মডেল অক্সিলারি ভার্ব আছে, সেই ভার্বগুলোর সাথেও আজকে আমরা পরিচিত হব। এই কুডের পরে ভার্বের যেই সিচুয়েশনটা হবে, মানে ভার্বের যেই ফর্মটা আমাদের লিখতে হবে, অন্যান্য মডেল অক্সিলারির পরেও আমাদের সেই ভার্বটাই লিখতে হবে। কিন্তু কিছু কিছু মডেল অক্সিলারি আমরা খুবই সহজে চিনি, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো আমরা এমনিতেই চিনি। কিন্তু এছাড়াও আরো কিছু ভার্ব আছে, যাদের পরে ভার্বের একটা পজিশন ব্যবহৃত হয়, যেটা আমি এখন বলছি না। ঠিক আছে, তো তোমরা বলে দাও এখানে কি হবে, কুডের পরে ভার্বের কোন ফর্ম হবে। খুব দ্রুত মেসেজিং শুরু করো, তো আমি দেখতে চাচ্ছি। এর আগের ক্লাসগুলোতেও আমি বলেছি মডেল অক্সিলারির পরে ভার্বের কোন পজিশনটা ব্যবহৃত হয় বা কোন ফর্মটা ব্যবহৃত হয়। আশা করছি তোমরা খুব দ্রুত আমাকে রেসপন্স করবা। আমি উত্তরটা বলে দিচ্ছি, দেখো। I could dash any letter to you for a long time. For a long time. তাহলে এখন দেখো, for a long time, দীর্ঘদিন সে কি করে নাই, তার বন্ধুকে কি লেখে নাই, চিঠি লেখে নাই। দীর্ঘদিন তার বন্ধুকে চিঠি লেখে নাই, তাহলে সিচুয়েশনটা বুঝতে পারছো, লেখে নাই। তার মানে কি, এখানে এই সেন্টেন্সটাতে এখানে যা বসবে সেটা অবশ্যই নেগেটিভ করতে হবে। কুডের পরে নেগেটিভ হবে। নেগেটিভ করতে হলে কি লাগবে সেটা তো জানো, যদি জানো তাও লিখতে পারো। আশা করছি তোমরা লিখে দিবা। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা সঠিক উত্তর দিয়েছো। কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো ধন্যবাদ তোমাদের, তোমরা বুঝতে পারছো। তোমরা নিয়মিতভাবে পড়াশোনা করবা, আরো ভালো করতে পারবা। যারা উত্তর দিয়েছো, ওকে, ভেরি গুড। তাহলে এখন যেহেতু কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে এখানে কি হচ্ছে, আই কুড ড্যাশ এনি লেটার। যেহেতু লেটারের কথা বলছে, লেটার সাধারণত কি করে, লিখে, তাই না? লেটার সাধারণত লিখে, তাহলে এখানে লিখেটা কোনটা, রাইট। তার মানে কি, এতে যে অপশনটা ব্যবহৃত হবে সেটা হবে রাইট। ওকে, যেহেতু রাইট ব্যবহৃত হচ্ছে আর এটাকে নেগেটিভ করব, তাহলে সহজ এবং সুন্দরভাবে এর উত্তরটা কি হবে তোমরা একটু লেখো। নাজমুন নাহার, সঠিক উত্তরটা সবার আগে দিয়েছো, থ্যাংক ইউ নাজমুন নাহার। তাহলে আই কুড নট রাইট, এগুলো বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীরা। শুধু আমরা রুলস শিখলাম, যেমনটা আমি গত ক্লাসে বলেছি, আমাদেরকে শুধু রুলস শিখলে হবে না, আমাকে রিডিং পড়তেও জানতে হবে, আমাকে অর্থ বুঝতে হবে, তারপরে তুমি রাইট ফর্ম অফ ভার্বটা সঠিক
করতে পারবা। রিডিং দক্ষতাটা বৃদ্ধি করতে হবে। রিডিং দক্ষতা যেমনটা বলেছি, রিডিং দক্ষতা বলতে কি একটা প্যাসেজ পড়ার পরে, একটা লাইন পড়ার পরে যখন তুমি সঠিকভাবে তার অর্থটা করতে পারবা, তুমি সিচুয়েশনটা বুঝতে পারবে এখানে কি। কারণ এখানে দেখো পরের লাইনে বলছে রিয়েলি আই ড্যাশ সরি ফর ইট, সে দুঃখ প্রকাশ করছে। সে কি করছে? দুঃখ প্রকাশ করছে। দুঃখ কি চিঠি লেখার জন্য প্রকাশ করছে নাকি না লেখার জন্য করছে? তার মানে কি সিচুয়েশনটা হচ্ছে সে দুঃখ প্রকাশ করছে কারণ সে দীর্ঘদিন তাকে কোনো চিঠি লিখতে পারে নাই। তাহলে এখানে হচ্ছে নট রাইট। ওকে, আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। মনে আছে রিয়েলি যদি কোনো সাবজেক্ট সেন্টেন্সের মধ্যে থাকে সেটা কোন টেন্সে হবে, সেটা কোন টেন্স মনে আছে তোমাদের? যদি মনে থাকে খুব দ্রুত আমাকে মেসেজে জানাও যে কোন সেন্টেন্সে যদি রিয়েলি থাকে সেটা কোন টেন্স। খুব দ্রুত বলো। প্যাসেজটা যারা মোটামুটি দুটো লাইন পড়ে ফেলছো তারা কিন্তু মোটামুটি বুঝতে পারতেছো সে বর্তমানে বসে বসে কথা বলতেছে। দেখো আই ড্যাশ সরি ফর ইট। ওকে, আশা করছি তোমরা এটারও সঠিক উত্তর দিতে পারবা। তো আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝে গেছো এর উত্তরটা কি হবে। যেহেতু আই হচ্ছে ফার্স্ট পারসন এবং সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, সেন্টেন্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে আই এর সাথে কি বসে? ইজ বসে। আই এর সাথে কি আর বসে? প্রেজেন্টে নিশ্চয়ই ইজ আর কোনোটাই বসে না। তাহলে আই এর সাথে কোনটা বসবে? এছাড়াও দেখো এখানে কিন্তু কোনো ভার্ব নাই, আছে এই শূন্যস্থানের পরে কিন্তু কোনো ভার্ব নাই। একটা কথা মনে রাখবা, যদি কোনো সেন্টেন্সে, যদি কোনো ইংলিশ সেন্টেন্সে কোনো ভার্ব না থাকে এবং ওই সেন্টেন্সের মধ্যে যদি তুমি কোনো সাহায্যকারী ভার্বকে পাও, কথাটাকে বোঝাতে পারছি? কোনো ইংলিশ সেন্টেন্সে যদি কোনো ভার্ব না পাও, ভার্ব বলতে মূল ভার্ব না পাও, মূল ভার্বের পূর্বে সাধারণত অক্সিলারি ভার্বগুলো বসে, কিন্তু তুমি যদি শুধু অক্সিলারি ভার্বটা পাও তাহলে ওই অক্সিলারি ভার্বটাই হচ্ছে ওই সেন্টেন্সের মূল ভার্ব। কারণ এখানে দেখো সরি, সরি হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি বসছে? কোনো ভার্ব নাই, তাহলে এখানে আমি প্রেজেন্ট টেন্স হিসেবে am ব্যবহার করতে পারি। কারণ I এর সাথে শুধুমাত্র am ই বসে, আর প্রেজেন্টে যদি পাস্ট হয় তাহলে ওখানে was বসে। তো এখানে am বসবে। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো। ওকে, এখানে দেখো লাস্ট টাইম আছে। লাস্ট টাইম অর্থ কি? সময়টা কি বর্তমানে আছে না ভবিষ্যতে আসবে? নিশ্চয়ই বর্তমানেও নাই, ভবিষ্যতেও নাই। আমরা যেমনটা বুঝতে পারছি লাস্ট টাইম হচ্ছে একটা অতীত নির্দেশক শব্দ। লাস্ট টাইম হচ্ছে একটা অতীত নির্দেশক শব্দ। তার মানে আমরা একটা রুলস জানবো, যদি কোনো সেন্টেন্সে কোনো অতীত নির্দেশক শব্দ থাকে, যেমন এখানে আছে লাস্ট নাইট, লাস্ট টাইম, ইয়েস্টারডে, ঠিক আছে, এই ধরনের কথা বা কোনো অতীত, মানে তুমি প্যাসেজটা পড়ে দেখতেছো এখানে অতীত, কোনো অতীতের কথা বলছে বা অতীত নির্দেশক কোনো শব্দ সেই সেন্টেন্সে আছে, তাহলে সরাসরি ভাবে সেই সেন্টেন্সটাকে তোমরা কিসে করবা? সেই সেন্টেন্সে যে ভার্বটা বসাবা সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স অনুসারেই হবে। তোমরা জানো তো পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কোন গ্রুপটা বসে? হ্যাঁ, একজন আব্দুল্লাহ, আব্দুল্লাহ লিখেছে পাস্ট, হ্যাঁ ভার্বের পাস্ট ফর্মটাই বসে। ভেরি গুড। আচ্ছা, এখানে যে ভার্বটা বসবে সেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্মটা বসবে। তো আব্দুল্লাহ, আব্দুল্লাহ সঠিক উত্তর দিয়েছে যে রাশিদা খান, তারপর নাজবুন নাহার, তারপরে মোস্তাফিজুর রহমান তুহিন। হ্যাঁ, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। ভেরি গুড। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু এখানে যেটা বলছি অতীত নির্দেশক কোন শব্দ যদি কোন সেন্টেন্সে থাকে সেখানে আমি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। তাহলে তোমরা কি কেউ বলতে পারছো এখানে কি হবে? লাস্ট টাইম ইউ ড্যাশ অ্যাবাউট দিস মিসবিহেভিয়ার অফ ওয়ান অফ ইউর ফ্রেন্ড। যেহেতু তারা কিসের মাধ্যমে কথা বলছে, তারা এখন চিঠিতে আছে, তাহলে চিঠি সাধারণত লেখা হয়। লেখার প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি? রাইট। পাস্ট ফর্ম কি হবে? তোমরা কি জানো পাস্ট ফর্ম কি? এখানে একটু ক্লু দিয়ে দিচ্ছি, সিটা অনেকে হয়তো বুঝতে পারছো, এখানে লেখা হবে, লেখা ইংলিশ হচ্ছে রাইট, তাই না? রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রাইটের পাস্ট ফর্মটা কি তোমরা খুব দ্রুত লেখো, লিখলেই মনে থাকবে, লিখলেই মনে থাকবে। রাইট যদি প্রেজেন্ট ফর্ম হয় তার পাস্ট ফর্ম কি? আমি তোমাদের কাছ থেকে এই রোড পর্যন্ত অ্যানসার পেয়েছি। তো আশা করছি এখন আমরা বি নাম্বার থেকে শুরু করতে পারবো। দুটো আমাকে বলো এখানে আমি কোন টেন্স হিসেবে এখানে ভার্বটাকে ব্যবহার করব।
তো আশা করছি তোমরা খুব সহজেই পারবা। যদি মিস করে থাকো তাহলে আমার একটু ভালো করে একটু খেয়াল করে তোমরা একটু টেন্সটা লিখে দাও, তারপর আমি টেন্সের ফর্মটা বসাবো এখানে। তো প্রিয় শিক্ষার্থী, যেমনটা বলেছিলাম ইউ ড্যাশ ভেরি মাচ আপসেট কনসার্নিং দিস, তাহলে তুমি কি এই বিষয়টা মানে আমার কাছে বলে তুমি খুবই আপসেট ছিলা, যখন তুমি চিঠিটা লিখতেছিলা বা তুমি তখন ওই সময় খুবই আপসেট ছিলা। এখানে আরেকটা তোমাদেরকে সহজ করে দিচ্ছি, এখানে ইউ আছে, ইউ এর পরে এখানে কি আছে, এখানে একটা শূন্যস্থান আছে, এরপরে কি আর কোনো ভার্ব আছে? নাই, আর কোনো ভার্ব নাই। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যেটা ব্যবহার করবা সেটা অবশ্যই অক্সিলারি ভার্বটাকে তোমাকে ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব তুমি এখানে ব্যবহার করবা, এখানে তুমি কোন ভার্ব ব্যবহার করবা? অক্সিলারি ভার্ব ব্যবহার করবা। কারণ যেমনটা বলেছি এর আগের সেন্টেন্সে, যদি কোনো সেন্টেন্সে আগের সেন্টেন্সে মানে বি নাম্বারটাতে আমি তোমাদের বলেছিলাম, মনে আছে কি বলেছিলাম? বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে মূল ভার্ব না থাকে তাহলে ওই সেন্টেন্সে অক্সিলারি ভার্বটাই মূল ভার্ব হিসেবে কাজ করে। তো আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। তোমরা শুধু তোমাদের জন্য শুধু একটা কাজ, তোমরা শুধু লেখো এটা কোন ফর্মে হবে, ভার্বের কোন ফর্ম হবে বা এটা কোন টেন্সে আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এখানে যেটা হবে দেখো, ইউ এর সাথে কি বসে? ইউ এর সাথে কি প্রেজেন্ট টেন্সে কি বসে? আর বসে। ইউ এর সাথে কিন্তু ইজও বসে না, এমও বসে না। পাস্ট টেন্সে কি বসে? ইউ এর সাথে কি ওয়াজ বসে? বসে না। ইউ এর সাথে কি বসে? অক্সিলারি ভার্ব। সেটা খুব সহজেই তোমরা আইডেন্টিফাই করতে পারো, কারণ ইউ এর সাথে যদি প্রেজেন্ট টেন্স হয় ইউ আর, ইউ সিঙ্গুলার হলো আর বসে, প্লুরাল হলো আর বসে। আর পাস্ট টেন্সে গেলে ইউর সাথে যদি কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করো অবশ্যই সেটা কি হবে? অবশ্যই সেটা অয়ার হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি। এরপরে বলছি, যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই হ্যাঁ চমৎকার, পাস্ট টেন্স হবে ইটস ওকে, ভেরি গুড এন্ড রাকিব। আচ্ছা ওকে, তো প্রিয় শিক্ষার্থী, তো আমি 4 নাম্বার পুরোটাও ক্লিয়ার করলাম। এটা হচ্ছে ডি। ওকে, দেখো ভার্বগুলো যেমন ছিল এখানে লেখার সময় কিন্তু প্রত্যেকটার সাথে কিছু না কিছু পরিবর্তন ঘটেছে। আচ্ছা, প্লিজ ট্রাই টু, এটা হচ্ছে খুব সহজ একটা কথা। এটা কোন টেন্সে আছে, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে এখন আমার চিন্তা করার কোনো দরকারই নাই। কারণ কি টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে তোমরা জানো তো? যদি জানো খুব দ্রুত মেসেজ করো, টু এর পরে ভার্বের কোন ফর্ম বসবে? টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সঠিক উত্তর দিয়েছো রাশিদা খান। ওকে, ভার্বের পরে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তুহিন। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিয়েছো। এখন দেখো তাহলে এখানে কি ঘটবে? প্লিজ বলতে ট্রাই টু ড্যাশ ইট। তাহলে তুমি তোমার বন্ধু যখন কোনো বিষয় নিয়ে মন খারাপ করবে তখন তুমি তাকে সান্ত্বনা দিবা কি বলে? কি দাও যে ওকে মাইরাস একদম বাদ দে তো, তাই না? তাহলে বাদ দে তো আমরা বন্ধুদের মধ্যে কথা বলি, কিন্তু যদি আমরা বলি সব ভুলে যা, তাই না? যদি একটু সুন্দর করে বলি আরে ভুলে যা তো ওইসব, তাই না? এখন ভুলে যাওয়া ইংলিশ কি তোমরা জানো তো? যদি ভুলে যাওয়া ইংলিশটা জানো তাহলে খুব সহজে এখান থেকে খুঁজে নিয়ে এখানে গ্যাপটা পূরণ করতে পারবা। তো করে ফেলো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এটা করে ফেলতে পারবা। দেখো গ্যাপ প্রো কিন্তু 4টা কমে গেছে, এখন আছে 6টা। এখন খুঁজে পাওয়া কিন্তু খুব সহজ। ফরগেট, ভুলে যাওয়া, ফরগেট। তো বুঝতে পারছো তোমরা? Some people dash unusually, তাহলে some people কিছু মানুষ কি করে? ড্যাশ করে। কি ধরনের করে? ইউজুয়ালি উইদাউট এ ড্যাশ দ্য সিচুয়েশন। মানে হচ্ছে কিছু মানুষ আছে যারা সিচুয়েশন না বুঝেই আচরণ করে। কিছু মানুষ আছে যারা সিচুয়েশন না বুঝেই আচরণ করে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি এখন এই এফ নামে যে গ্যাপটা আছে এখানকার উত্তরটা খুবই সহজেই তোমরা এখন বুঝতে পারছো। তো এখানে কি হবে? সাম পিপল ড্যাশ আনইউজুয়ালি, কিছু মানুষ আচরণ করে। কি ধরনের আচরণ করে? উইদাউট ড্যাশ দ্য সিচুয়েশন, অবস্থা না বুঝে, পরিবেশ পরিস্থিতি না বুঝে, মানে কোনো কিছু যাচাই না করে, কোনো কিছু বিবেচনা না করে ইংলিশ কি? আশা করছি তোমরা জানো। তো আমি শুধুমাত্র এটার উত্তরটা লিখে দিচ্ছি, যদি তোমরা লিখে থাকো ভালো কথা। এখানে হচ্ছে কি বিহেভ, সাম পিপল বিহেভ। হ্যাঁ, সাম পিপল বিহেভ
তাহলে এখানে কি হবে বলছি বিহেভ। কিছু মানুষ আচরণ করে, কি কি ধরনের আচরণ করেন? কারণ এখানে প্রিয় শিক্ষার্থী, এখানে বিহেভ শব্দটা ব্যবহৃত হওয়ার একটা কারণ আছে, সেই কারণটা তোমরা সহজেই দেখতে পাচ্ছ। এখানে কি আছে? ইউজুয়ালি। ঠিক আছে, ইউজুয়ালি শব্দটা যদি কোনো সেন্টেন্সে থাকে ওইটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তার মানে ওখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে কিন্তু ভার্বের সাথে অ্যাজ যোগ করতে হতো, সেটা আশা করছি তোমরা জানো। যেহেতু এখানে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল নাম্বারে, সাবজেক্টটা কিসে আছে? সাবজেক্টটা এখানে প্লুরাল নাম্বারে আছে, সেহেতু এখানে শুধুমাত্র প্রেজেন্ট ফর্মটাই বসেছে, এখানে কোনো এস বা ই এর যোগ হয়নি। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তো এই শব্দটা কি গত ক্লাসে আমরা পড়েছিলাম, আমি অবশ্যই এর আগের ক্লাসগুলোর রেফারেন্সই টানবো, কারণ তোমরা বুঝেছো কিনা, কারণ এগুলো এটা হচ্ছে ধারাবাহিক ক্লাস। কারণ প্রতি ক্লাসে তো আর এক রুলস আলোচনা করা সম্ভব না, তোমাদেরও ভালো লাগবে না, আর আমাদেরও টপিকস গুলো শেষ হবে না। তো প্রিয় শিক্ষার্থী, ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা তো জানো উইদাউটটা কি। যারা গত ক্লাস করেছো তারা খুব দ্রুত অ্যান্সার করে দেয় উইদাউটটা কি, মানে পার্টস অফ স্পিচের কি? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন না প্রিপোজিশন। আমি গত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করছি যারা গত ক্লাসগুলো এর আগের ক্লাসগুলো করেছো, উইদাউট হচ্ছে পার্টস অফ স্পিচের কোন অংশ? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ না প্রিপোজিশন। তোমরা খুব সহজেই যদি বুঝতে পারো খুব সহজেই লিখতে পারবা। হ্যাঁ, নাজমুল নাহার লিখেছো প্রিপোজিশন, তার মানে কি? যদি এটা প্রিপোজিশন হয়, প্রিপোজিশনের পরে ভার্বের কোন রূপটা বসে সেটা নিশ্চয়ই তোমরা জানো। শ্রাবণী কন্যা লিখেছে, সুলাইমান লিখেছে, ওকে ওকে লিখেছে, আর অনেক অনেক উত্তর পেয়েছে, তোমরা সবাই চিনতে পারছো। তাহলে আমি বলে দিই, যেহেতু তোমরা এতগুলো বলছো, হ্যাঁ প্রিপোজিশন। আচ্ছা, যেহেতু তোমরা সবাই উত্তর দিয়েছো, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এগুলো মনে রাখা লাগবে। কারণ তুমি যখন এই গ্যাপগুলো ফিল আপ করবা তোমার তো অনেক সমস্যা হয়ে যাবে। তুমি যদি ইনস্ট্যান্ট মনে না করতে পারো যে এই শব্দগুলো কি, এই শব্দগুলো কি, এইখানে কোন অবস্থা হবে, এটা কোন টেন্সে আছে, এগুলো সব কিছুই কিন্তু তোমাদের তাৎক্ষণিকভাবে মনে করতে হবে, নাহলে কিন্তু মাথায় পরীক্ষার মাথায় চুল অর্ধেক কমে যাবে। ওকে, আচ্ছা, তার মানে কি? কিছু মানুষ আচরণ করে মাঝে মাঝে কি ধরনের, কিভাবে? উইদাউট কনসিডারিং, উইদাউট কনসিডারিং, তাহলে কোনো রকম পরিবেশ পরিস্থিতি না বুঝে, কোনো কিছু বিবেচনা না করে আচরণ করে। তার মানে ভার্ব হচ্ছে কনসিডার, এর সাথে আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে কনসিডারিং কি যোগ হলো? এখানে আইএনজি যোগ হলো। তো আশা করছি যারা এখানে অ্যানসার করছো তারা সঠিকভাবে বুঝেই অ্যানসার করছো। ওকে, দেখো এখানে কি বলছে? সাম ভায়োলেন্ট। ভায়োলেন্ট হচ্ছে কি? হিংসা, বিদ্বেষ, তাই না? ভায়োলেন্স, কিছু কিছু ভায়োলেন্স। ভায়োলেন্স কি হয়? কি হয়? কোন কোন মুভমেন্টে উৎপন্ন হয়। উৎপন্ন হওয়া ইংলিশ কি তোমরা জানো? উৎপন্ন হওয়া। কারণ এটা আমি বাংলাটা বলে দিচ্ছি, কারণ তোমাদের একটু সমস্যা তো অবশ্যই হবে। যেহেতু আমি বাংলাটা বলে দিলাম উৎপন্ন হওয়া, সেহেতু তোমাদের উৎপন্ন হওয়া ইংলিশটা অবশ্যই অবশ্যই জানা উচিত। তো তোমরা লিখো, লিখো, খুব দ্রুত লিখো। আমি তোমাদের কাছ থেকে উত্তরগুলো চাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো রেসপন্স করছো এবং বুঝে বুঝে রেসপন্স করছো। তোমরা কিন্তু আজকে এখন পর্যন্ত নো বা বুঝি নাই, লেখো নাই, তার মানে আমি সহজভাবে বোঝাতে পারতেছি। ওকে, থ্যাংক ইউ। তার মানে মাঝে মাঝে কিছু ভায়োলেন্স উৎপন্ন হয়, কিভাবে? ব্রো। ওকে, তারপরে অর ইট মে সো ড্যাশ দ্য সামটাইমস এ পারসন ড্যাশ অফ ওয়ান অ্যানাদার। তাহলে এরপরে মাঝে মাঝে এটা কি হয়? এটা মাঝে মাঝে কিছু 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 ভায়োলেন্স উৎপন্ন হয়, অথবা মাঝে মাঝে এই ভায়োলেন্স গুলো এমন একটা অবস্থায় পরিণত হয় যে একজন মানুষ আরেকজন মানুষকে ভুল বুঝতে শুরু করে। তাহলে ঘটা, তার মানে এখানে হচ্ছে সো ড্যাশ অর ইট মে সো ড্যাশ, মানে এখানে যেটা হবে ঘটা। ঘটা ইংলিশ কি? আশা করছি তোমরা সবাই জানো। তো প্রিয় শিক্ষার্থী যারা লাইনে আছো, আমি সবার কাছ থেকে উত্তর পাচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। আরেকটা সহজ, একটু যদি চিন্তা করো, এতক্ষণ আমরা 8টা গ্যাপ ফিল আপ করে ফেলছি, এখন 2টা গ্যাপ বাকি আছে। তার মানে এই 2টা গ্যাপে তো আবার আগের গুলো খোঁজার দরকার নাই, আর অপশনও বাকি আছে 2টা, তাই না? তো এই 2টা থেকে যে কোনো একটা তো হবে। এখন কথা হচ্ছে সেটা ভার্বের কোন রূপটা নিয়ে বসবে, সেটা হচ্ছে বড় কথা। এখানে দেখো অর ইট মে, মে হচ্ছে কোন ধরনের ভার্ব? এখানেও একটা ক্লু, তাই না? মে হচ্ছে অবশ্যই মডেল অক্সিলারি ভার্ব।
মে হচ্ছে অবশ্যই এখানে কুড যেমন মডেল অক্সিলারি ভার্ব, মেও ঠিক একইভাবে মডেল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তো যেহেতু এখানে মডেল অক্সিলারি ভার্বটা আছে, তোমরা কি এটা চিন্তা করতে পারছিলা যে এখানে একটা শূন্যস্থান আছে, এর আগে যে মডেল অক্সিলারি ভার্বটা আছে সেটাকে চিন্তা করতে পারছিলা? যদি তোমরা চিন্তা করে থাকো, হ্যাঁ কয়েকজনের কাছ থেকে তো আমি উত্তর পেয়ে গেছি, কিন্তু সঠিক উত্তর পেয়েছে, কিন্তু আমি তোমার সত্য করে বলবা এখানে যে একটা মডেল অক্সিলারি ভার্ব আছে সেটাকে খেয়াল করছিলা? যদি খেয়াল করে থাকো ইয়েস বলো, কারণ যেমনটা আমি তোমাদেরকে বুঝিয়েছি, যেমন দুইটা ক্লু আছে, দুইটার মধ্যে একটা তো বসবে, তার মানে আমি কনসিডার করে বসায় দিতে পারি। কিন্তু এখানে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কারণ এখানে একটা কি আছে, এখানে কি আছে, একটা মডেল অক্সিলারি ভার্ব। এটা কি তোমরা খেয়াল করছিলা? যদি খেয়াল করে থাকো সত্যি করে ইয়েস লিখবা, যদি খেয়াল করে না থাকো তাহলে নো লিখবা। আশা করছি সত্য কথা বলবা। সবার কাছ থেকে কি আমি সত্যটা পাবো যে তোমরা এখানে খেয়াল করছো যে এখানে মেয়ে আছে? কারণ এগুলোই খেয়াল করতে হবে, এগুলোই হচ্ছে কৌশল। কারণ আমি কিভাবে করব, একটা প্যাসেজ নিয়ে বসলাম যে স্যার এটা তো আমি পারি না, তবে এটা পারা না পারার কথা না। 10টার মধ্যে যেমনটা আমি বলছিলাম, কিছু না বুঝো 6টার উত্তর হবে সঠিক, আর 4টা কনফিউশনিং এর কারণে হয়তো তুমি আইনি যোগ করতে ভুলে যাবা, এটা করতে ভুলে যাবা, ওটা করতে ভুলে যাবা। তার মানে তুমি একেবারে যে খালি হাতে ফিরবা তা কিন্তু না, কৌশল জানতে হবে। হ্যাঁ, আর রাশিদা খান, ইয়েস স্যার। রুমিয়া আক্তার, খেয়াল করে নাই, অশেষ ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ সত্য কথাটা বলার জন্য। আশা করছি এইভাবে সত্য পথেই থাকবা। ওকে, সঠিক উত্তর তোমরা লিখেছো, কিন্তু তোমরা ওই গ্যাপ থেকে তোমরা আইডিয়া করে বসাই দিয়েছো, কিন্তু না, প্রত্যেকটা ক্ষেত্রেই খেয়াল করবা। কারণ দুইটা আছে আমি ফট করে বসাই দিলাম তা কিন্তু হবে না, আমাকে অবশ্যই এর মধ্যে আরো কিছু আছে কিনা, কেন বসাবো সেটাও কিন্তু জানা লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ রুমি আক্তার। ওকে, it may so happen that sometimes a person dash of one another। তাহলে এখানে কি হচ্ছে? অবশ্যই ভুল বোঝাবুঝি। তার মানে ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে আজকে এখনো হয় নাই, তাই না? তো প্যাসেজটাই ভুল বোঝাবুঝি ছিল। তাহলে একটা শব্দই আছে, ওটা যেমনটা আছে তেমনই বসবে, কারণ এখানে প্রেজেন্টে বসেছে, কারণ এটাতে একটা ড্যাট যেহেতু আছে, বুঝতে পারবে সেটা কমপ্লেক্সই আছে। আর এই ট্রান্সফরমেশনাল সেন্টেন্সগুলোর ক্ষেত্রে সকল সেন্টেন্সের উভয় অংশ কিন্তু একই টেন্সে থাকে। অংশ বলতে উভয় ক্লজ একই টেন্সে থাকে। যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে প্রেজেন্ট ফর্ম বসেছে, তাই না? প্রেজেন্ট ফর্ম বসেছে, স্বাভাবিকভাবে এখানেই ভাবে প্রেজেন্ট ফর্মটা বসবে, এর সাথে কিছু যোগ করতে হবে না। তার মানে কি হলো? এটা মিস আন্ডারস্ট্যান্ড। মানে আমাদের যদিও শেষের শব্দটা মিস আন্ডারস্ট্যান্ড ছিল, আশা করছি আমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ড এখনো হয় নাই। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, তো আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।